নমস্কার, আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আসলে স্টেজ অ্যালকেমি যে উদ্দেশ্য নিয়ে এই ভিডিওগুলো করার চেষ্টা করেছিল তা হলো যে থিয়েটারের বিভিন্ন দিকগুলো, অভিনয়ের যে বিভিন্ন দিকগুলো সেইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করা। এবং ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও অভিনয় সংক্রান্ত এবং থিয়েটারের ওপর আমরা করেছি এবং আমরা খুবই আনন্দিত যে আপনারা এই ভিডিওগুলো দেখছেন এবং কমেন্ট করছেন, ফলে আমরা উৎসাহিত হচ্ছি। আজকের যে বিষয় সেটি হলো থিয়েটারের এমন একজন মানুষকে নিয়ে, বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেই মানুষটির প্রভাব সারা বিশ্বের থিয়েটারের মহলে ভীষণভাবে পড়েছিল এবং প্রভাবিত হয়েছিলেন বহু মানুষ। তিনি হলেন বার্টোল্ট ব্রেখট। বার্টোল্ট ব্রেখট এতদিন পর যে থিয়েটার আমরা এতদিন দেখে আসছিলাম, যে রিয়ালিজম, প্রতীকীবাদ থিয়েটারের মধ্যে এসেছিল, তার বিপরীতে আমরা দেখতে পারলাম যে এই জার্মান নাট্যকার, নির্দেশক, তাত্ত্বিক, তিনি এমন একটা থিয়েটারের কথা বললেন, থিয়েটারটা হলো শুধুমাত্র বিনোদনের জন্য নয়। এই থিয়েটার হচ্ছে দর্শকের মধ্যে সামাজিক এবং রাজনৈতিক উত্তেজনা বা বোধ বা তাদের বুদ্ধিবৃত্তিতে জাগিয়ে তোলার জন্য বা সমাজ সম্পর্কে ভাবনার জন্য, সচেতন করার জন্য থিয়েটার একটা হাতিয়ার হিসাবে মনে করলেন তিনি। আসলে এই যে ধারা বা বলা যায় রাজনৈতিক থিয়েটার বা শিক্ষামূলক থিয়েটার বা ডায়ালেকটিক্যাল থিয়েটার, যে থিয়েটারের কথা আমরা এখন আলোচনা করছি ব্রেখটের থিয়েটার নিয়ে, আসলে এর সূত্রপাত কিন্তু অনেক আগেই, বিশেষত 1917 সালের সেই সময় যখন রাশিয়া সমাজতান্ত্রিক বিপ্লবের সূচনা হলো, সেই সময় থেকেই আমরা দেখলাম যে থিয়েটারের মধ্যে আর সেই বিনোদন সুলভ ব্যাপারটা থেকেও বেরিয়ে এসে একটা রাজনৈতিক প্রতিবাদ বা এবং সমসাময়িক যে মানুষের যে সমস্যাগুলোকে তুলে ধরার জন্য একটা আন্দোলন শুরু হয়ে গেছিল। এবং সেই সময় আমরা কিন্তু পেয়েছিলাম মায়ারহোল্ট, যিনি থিয়েটারকে একটা রাজনৈতিক রং বা রাজনৈতিক চেহারা দেওয়ার এবং মানুষের কথা বলার জন্য তৈরি হয়ে তিনি থিয়েটারে এলেন এবং তার বায়োমেকানিক্স তত্ত্ব হাজির করলেন। সেই থিয়েটার করার জন্যই একটা সময় তাকে বাড়ি থেকে তুলে এনে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করে গুলি করে হত্যা করা হয়েছিল। এবং তার পরবর্তীকালে আমরা দেখবো যে পিস কাটারকে, এই যে রাজনৈতিক যে আন্দোলন বা রাজনৈতিক থিয়েটারের যে প্রেক্ষাপট, তার পরবর্তী সময় আমরা কিন্তু ব্রেখটের আবির্ভাব দেখলাম, যেখানে থিয়েটার কিন্তু আর শুধুমাত্র বিনোদনের উপাদান হিসেবে থাকলো না, থিয়েটার চলে এলো কিন্তু রাজনৈতিক এবং সামাজিক যে প্রেক্ষাপট তার পরিবর্তনের একটা হাতিয়ার হিসেবে। আসলে এতদিন ধরে যে থিয়েটারের প্রচলন ছিল, প্রথাগত যে থিয়েটার, সেখানে বলা হতো যে মূলত আমি যেটার কথা বলছি সেটি হলো যে রিয়ালিস্টিক থিয়েটার। এবং সেই থিয়েটারের মূল কথাই ছিল যে মানুষ, দর্শক দৃশ্যের মধ্যে আবেগায়িত হয়ে যেত এবং তার যে সমালোচনামূলক যে মনোভাব, সেখান থেকে তাকে দূরে সরিয়ে রাখা হতো। মূলত অ্যারিস্টোটলিয়ান যে থিয়েটারের থিওরি, সেখানে আমরা দেখি যে দর্শক সবসময় একটা চরিত্রের মধ্যে বা ঘটনার মধ্যে ঢুকে যান এবং তাকে সেই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান। সমালোচনামূলক যে দৃষ্টিভঙ্গি সেটা থেকে তাকে দূরে রাখে বা নিষ্ক্রিয় করে তোলে। এরই বিরুদ্ধে মূলত একটা চ্যালেঞ্জ হিসেবে ব্রেখট তার এপিক থিয়েটারকে হাজির করলেন, যেখানে তার কথাই বলা হলো যে থিয়েটার কিন্তু সমাজ পরিবর্তন বা পরিবর্তনের একটা হাতিয়ার হিসেবে কাজ করবে। এবং সেটা হবে যে শুধুমাত্র বিনোদন নয়, যে মানুষ যে সমাজে বাস করছে, তার শ্রেণী সংগ্রাম, তার সামাজিক বৈষম্য এবং পুঁজিবাদের যে সমস্যাগুলো রয়েছে, সেই সম্পর্কে মানুষ সচেতন হয়ে উঠবে এবং যে শোষণ বা যে পরিস্থিতির মধ্যে মানুষরা থাকছে, সেই অবস্থা যেন তিনি বুঝতে পারেন। ফলে তার জন্য একটা থিয়েটার করা, ফলে তার নাটকগুলো আমরা যখন দেখব তখন তার মধ্যে কিন্তু সেই প্রেক্ষাপট বা সামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটগুলো কিন্তু উঠে আসছে। ফলে এই যে এক অন্য ধরনের থিয়েটার বা শিক্ষামূলক থিয়েটার, এবং তিনি বারবার বলতেন যে থিয়েটার কিন্তু একটা শিক্ষার মাধ্যম, যার মাধ্যমে আমরা কোনো বিষয়কে মানুষের সামনে হাজির করি শিক্ষার মাধ্যম হিসাবে। ফলে একটা লার্নিং প্লে বা শিক্ষণ নাটক আমরা হিসেবে ধরে নিতে পারি তার নাটকগুলোকে। এবার এই যে তার যে এপিক থিয়েটার বা ব্রেখটিয়ান যে থিয়েটার যে নামে আমরা আখ্যায়িত করি, বা এমন একটা কৌশল বা থিয়েটারের কৌশল শুরু হলো, যে তত্ত্ব তিনি হাজির করেছেন সেটি হলো ভের ফ্রেম ডুম এফেক্ট বা ভি এফেক্ট বা এ এফেক্ট বা অ্যালিয়েনেশন এফেক্ট।
এটি কি, এটা বুঝে নেওয়ার দরকার আছে যে এই যে আমরা এতদিন ধরে যে বিনোদিত হওয়ার বা বিনোদনের মধ্যে ডুবে যাওয়া বা ঘটনার মধ্যে বা চরিত্রের মধ্যে ডুবে যাওয়া, আবেগায়িত হয়ে যাওয়া, এর বিপরীতে তিনি একটা তৈরি করলেন যে বিচ্ছিন্নতা বা অ্যালিনেশন, যে দর্শক কিছুতেই এই ঘটনার সঙ্গে, নাটকের ঘটনার সঙ্গে বা নাটকের চরিত্রের সঙ্গে একাত্ম হবে না, একটা দূরত্ব তৈরি হবে। শুধু কি দর্শকের এবং তার চরিত্রের সঙ্গে দূরত্ব তৈরি হবে তা কিন্তু নয়, এমনকি যে অভিনেতা চরিত্র অভিনয় করছেন সেও কিন্তু চরিত্রের সঙ্গে একটা সম্পর্ক রেখেও একটা দূরত্ব তৈরি করবেন। কখনোই তিনি আবেগায়িত হবেন না চরিত্রের প্রতি, বা চরিত্রের মধ্যে ডুবে যাবেন না, বা ঘটনার মধ্যে ডুবে যাবেন না। এই যে বিচ্ছিন্নকরণ বা এই যে বিচ্ছিন্নতা, অ্যালিনেশন, এইটি কিন্তু একটা ব্রেকটে বলা যায় একটা গুরুত্বপূর্ণ নীতিমালা, গুরুত্বপূর্ণ একটা কৌশল এই এপিক থিয়েটারে। এবার এই এপিক থিয়েটারে এই যে ভের ফ্রেম ডুম বা ভি এফেক্ট বা এ এফেক্ট বা অ্যালিনেশন এফেক্ট, এটি কিভাবে তিনি করেছিলেন তার থিয়েটারে প্রয়োগ, সেই কৌশলগুলো কিন্তু আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করব। তার প্রথম কৌশল ছিল অ্যাক্টিং ফ্রম আউটসাইড। মানে কি, চরিত্রের বাইরে অভিনয় করা, বা অভিনেতা চরিত্রের বাইরে গিয়ে অভিনয় করবে। কি রকম সেটা? কখনোই ব্রেকটের যে অভিনেতারা তারা কখনোই চরিত্রের মধ্যে ডুবে যান না, চরিত্রের আবেগে বা তার মনস্তাত্ত্বিক, তার আবেগগত দিকগুলোর বৈশিষ্ট্য নিয়ে ভাবিত হন না, বা একেবারে নিখুঁতভাবে অভিনয়ের জন্য ডুবে যান না চরিত্রের মধ্যে, বরঞ্চ তার পরিবর্তে চরিত্রের যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট তার ভিত্তিতে তিনি কিন্তু অভিনয় করেন। ফলে বারবার ব্রেক বলেছেন যে এই যে সাধারণ মানুষ যে আচরণ করে, তার যে গতিবিধি এবং সমাজের সঙ্গে যে তার যে সম্পর্ক, এইগুলোই কিন্তু লক্ষ্য করা দরকার। ফলে তিনি অভিনেতারা অভিনয় করতেন তাদের কখনো নিখুঁতভাবে অভিনয়ের কথা কখনো বলেননি, বা চরিত্রের মধ্যে, যেটা স্তানিস্লাভস্কির থিওরিতে বলা আছে যে চরিত্রের মনোভাব, তার যে আবেগগুলোকে, তার মনস্তাত্ত্বিক দিকগুলোকে আগে খুঁজে নিয়ে তার মধ্যে ডুবে গিয়ে অভিনয় করা, তিনি কিন্তু তার বিপরীতে এসে তিনি বললেন যে কখনোই চরিত্রের মধ্যে ডুবে যাবে না, তুমি জানো চরিত্রের যে আচরণ, চরিত্রের যে গতিবিধি, তার যে সামাজিক প্রেক্ষাপট, তার যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেইগুলোকে তুমি তুলে ধরবে, কখনো চরিত্রের মধ্যে ডুবে যাবে না। ফলে তার যে কোনো চরিত্রের যে আচরণ, কোনো চরিত্রের যে গতিবিধি, তার যে অঙ্গভঙ্গি, তার যে কণ্ঠস্বর, তার যে ক্রিয়াগুলো আছে, সেইগুলো জাস্ট প্লে করা, তাকে দেখানো, যেন তার অঙ্গভঙ্গিগুলোকে দেখানো, তার গতিবিধিগুলোকে দেখানো, তার সামাজিক প্রেক্ষাপটের ঘটনাগুলো দেখানো, যেন সেই ঘটনাটাকে সে প্রতীকী হিসেবে দেখাচ্ছে, অভিনেতা সেই চরিত্রটিকে দেখাচ্ছে, কখনোই চরিত্র হয়ে উঠছে না। মূল কথা এটাই যে সে কখনোই চরিত্র হয়ে উঠছে না, চরিত্রের বাহ্যিক আচরণগুলোকে, তার কণ্ঠস্বর, তার গতিবিধি, তার অবস্থানগুলোকে সে কিন্তু দেখানোর চেষ্টা করছে। ফলে অ্যাক্টিং ফ্রম আউটসাইড মানে চরিত্র অভিনেতার বাইরে, অভিনয়ের বাইরে গিয়ে অভিনয়। এরপরে যেটা আসছে অ্যাক্টর স্টেপিং ফ্রম দ্য ক্যারেক্টার, মানে চরিত্র থেকে বেরিয়ে আসছে, অভিনেতা চরিত্র থেকে বেরিয়ে আসছে। এটা কিরকম, যে এতদিন দেখতাম যে কখনো কিন্তু চরিত্র থেকে বেরিয়ে আসার প্রসঙ্গ তো আসেনি, সবসময় যেন একটা ইলিউশন তৈরি করা এবং চরিত্রের মধ্যে ডুবে যাওয়া, যেন সত্যি অভিনেতা আর চরিত্রকে আলাদা করা যাচ্ছে না, যেন অভিনেতা যেন চরিত্রের মধ্যে ডুবে গেছে এবং অভিনয় আমরা দেখছি বাস্তবসম্মত অভিনয়। কিন্তু এখানে কিন্তু কখনোই সেটা হচ্ছে না, তিনি দেখছেন যে ভেঙে ফেলছেন, সে চরিত্র থেকে বেরিয়ে আসছেন, এবং সে চরিত্র থেকে বেরিয়ে এসে কখনো কখনো অভিনেতা তৃতীয় পুরুষে সে তখন চরিত্রের মানসিক অবস্থা, তার অবস্থান এবং নাটকে কি ঘটতে চলেছে সেই সম্পর্কে কিন্তু দর্শকের সঙ্গে সরাসরি কথা বলে। এটা কেমন একটা একটু ভালো করে বুঝে নেওয়া দরকার, যে এতদিন ধরে দেখছিলাম যে অভিনেতা কখনোই চরিত্র থেকে আলাদা করে মানে আমরা বুঝে নিতে পারছিলাম না, চরিত্রের যেন মঞ্চে যেন বাস্তবসম্মত একটা চরিত্র দেখছিলাম যেটা এক্ষুনি ঘটছিল, এবং হিয়ার অ্যান্ড নাও যেটা আমি বলেছিলাম একটা ভিডিওতে, যে রিয়েলিস্টিক নাটকে যে এখনই যেন এই নাটকটা ঘটছে, এখনই যেন দর্শক উকি মেরে দেখছেন। ফলে এখান থেকে বেরিয়ে এসে যেন মাঝে নাটক চলাকালীন হঠাৎ কোনো একটা চরিত্রের মধ্যে থেকে অভিনেতা বেরিয়ে এসে বলছেন যে দেখো এই চরিত্র কিন্তু এরপরে এই ঘটনাটা, এই সিদ্ধান্তটা নেবে, এর মনোভাব কিন্তু এই রকম। এই যে সরাসরি দর্শকের সঙ্গে কথা বলা, এই কিন্তু প্রথম শুরু হলো। আর এই ব্যাপারটাই আমার কিন্তু খুব মজার বিষয় আমার মনে হয়, এর বুঝে নেওয়া দরকার যে এতদিন এই প্রথম আমরা দেখলাম কিন্তু রিয়েলিস্টিক থিয়েটারের যে ধারণা, যে ইলিউশন তৈরি, যেটা আমি বলেছিলাম প্যারিসের আন্দ্রে আঁতোয়ার সময় থেকে
যে এমন একটা থিয়েটার শুরু করা যেখানে হলো যে একটা ফোর্থ ওয়াল ধারণা। এই প্রথম তিনি ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল, থিয়েটারে যে ফোর্থ ওয়াল বা চতুর্থ দেওয়ালটিকে ভেঙে ফেললেন। কিরকম ভেঙে ফেললেন? যে দর্শকের সঙ্গে সরাসরি অভিনেতা কথা বলতে শুরু করলেন। এর ফলে কি হলো? এর ফলে হলো কিন্তু দর্শক যখন দেখলেন যে চরিত্র যখন থেকে বেরিয়ে এসে অভিনেতা কথা বললেন, তখন কিন্তু আর তিনি চরিত্রের মধ্যে বা ঘটনার মধ্যে আবেগায়িত হওয়ার সুযোগ পেলেন না। যেন বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেল। তিনি মনে করলেন যে এই তো না, আমি তো নাটকই দেখছি, একটা গল্প দেখছি। ফলে এই যে ব্রেক চলে আসা, একটা ভেঙে যাওয়া, একটা ইলিউশনকে ভেঙে দেওয়ার প্রীতি, এই প্রথম কিন্তু ব্রেক শুরু করলেন তার থিয়েটারে। যে মাল্টি রোলিং ক্যারেক্টার। মাল্টি রোলিং ক্যারেক্টার কিরকম? যে একই অভিনেতা অনেকগুলো চরিত্রকে অভিনয় করবেন। ঠিক আছে, একই অভিনেতা কখনো সৈনিক হচ্ছেন, কখনো ডাক্তার হচ্ছেন, কখনো শিক্ষক হচ্ছেন, একই অভিনেতা। কিন্তু এই একই অভিনেতা তার কণ্ঠস্বর, তার শারীরিক ভাষা ইত্যাদি ব্যবহার করে, পরিবর্তন করে তিনি কিন্তু বিভিন্ন চরিত্রগুলো মাল্টি রোল, বিভিন্ন চরিত্র পারফর্ম করছেন আলাদা করে। কিন্তু এর মাধ্যমে কিন্তু দর্শক বুঝে নিচ্ছে ওই অভিনেতাই কিন্তু অভিনয় করছে, কিন্তু বিভিন্ন চরিত্র। আমার খুব মনে পড়ে যাচ্ছে বহুদিন আগে দাড়িও 4 একটি নাটকের বাংলা অনুবাদ, যেটি শ্রী বিভাস চক্রবর্তী মহাশয় নির্দেশনা দিয়েছিলেন এবং শ্রী বিমল চক্রবর্তী মহাশয় তাতে অভিনয় করেছিলেন মুখ্য ভূমিকায়। ওই নাটকে আমরা দেখেছিলাম, সেটি নাটকটির নাম হচ্ছে মৃত্যু না হত্যা। ওই নাটকে আমি দেখেছিলাম যে শ্রী বিমল চক্রবর্তী মহাশয় যে চরিত্র অভিনয় করছেন, তিনি কিন্তু ওই বিভিন্ন সময় তার পোশাক, তার কণ্ঠ স্বরের পরিবর্তন, তার গতিবিধি, তার আচরণ, তার অঙ্গভঙ্গি, শারীরিক ভাষা পরিবর্তন করে করে বিভিন্ন ধরনের চরিত্রগুলো কিন্তু পারফর্ম করছেন। এবং বলে রাখি, দাড়িও বা এমন একজন নাটককার যিনি কিন্তু ভীষণভাবে বার্টল ব্রেক্টের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং তার নাটকের মধ্যে তার প্রভাব যে কতটা রয়েছে তা আমরা মৃত্যু না হত্যা নাটক দেখলেই আমরা কিন্তু বুঝতে পারবো। স্প্লিট রোল কি রকম? যে একটাই চরিত্র আছে কিন্তু সেটা পারফর্ম করছে বহু অভিনেতা। একটা চরিত্র কিন্তু হয়তো এই দৃশ্যে একজন অভিনেতা ওই চরিত্রটা অভিনয় করেছে, পরের দৃশ্যে আমরা দেখলাম যে আরেকজন অভিনেতা কিন্তু ওই চরিত্রই অভিনয় করছেন বা মুখ্য ভূমিকায়। ধরি আমরা যে রক্তকরবী, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের রাজা চরিত্র বা নন্দিনী চরিত্রটি যেটি মঞ্চে সবসময় আমরা দেখতে পারি, সেই নন্দিনী চরিত্রটিকে আমরা দেখলাম যে একজন অভিনেত্রী বা প্রথম দৃশ্যে অভিনয় করেছেন, কিন্তু পরের দৃশ্যে আমরা দেখলাম যে আরেকজন অভিনেত্রী তিনি কিন্তু নন্দিনী চরিত্রে অভিনয় করছেন। এই যে স্প্লিট রোল, এইটা কিন্তু তার একটা ওই এপিক থিয়েটারের বা ভের ফ্রেম ডুং এফেক্টের একটা অঙ্গ হিসাবে আসে, যেখানে কিন্তু এর মাধ্যমে যেটা হয় যে এই যে এক একজন অভিনেতা আসছেন, তারা কিন্তু বিভিন্নভাবে এই চরিত্রটির মানসিক অবস্থাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে করতে যাচ্ছেন এবং দর্শক কি দেখছেন যে চরিত্রটা রয়েছে কিন্তু চরিত্রটা একটা প্রতিনিধিত্বমূলক চরিত্র, প্রতীকী চরিত্র, যেটা বিভিন্ন অভিনেতা তারা পারফর্ম করছেন বা দেখাচ্ছেন। ফলে এই যে বিভিন্ন ভাবে যে তারা যে আবেগায়িত হওয়া বা একাত্ম হওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। এরপর আমরা দেখবো যে আরো কি কি টেকনিক উনি ব্যবহার করেছেন। এরপর দেখবো যে মিনিমালিস্টিক সেট, প্রপস এবং কস্টিউম, মানে ন্যূনতম যেটুকুনি দরকার নাটকের জন্য, যতটুকু প্রয়োজন, সেই প্রয়োজনীয় এবং প্রতীকী উপকরণগুলো কিন্তু তিনি ব্যবহার করছেন। ফলে অনেকটা সিম্বলিক প্রপস কিরকম? যে একটাই প্রপস আছে, সেই প্রপসটাই কিন্তু বিভিন্ন ভাবে, বিভিন্ন ভূমিকায় ব্যবহার করা, বিভিন্ন অর্থে ব্যবহার করা। আমি খুব একটা ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করি। সেটা হলো, ধরুন একটা সুটকেস রয়েছে, এই সুটকেসটা আমরা ব্যবহার করছি একটা গাড়ির দরজা হিসাবে, কখনো গেট হিসাবে, কখনো একটা বোম হিসাবে, কখনো একটা বালিশ হিসাবে। এই যে একটাই বস্তু, তার যে বিভিন্ন ভাবে ব্যবহার করা, এর মাধ্যমে কিন্তু আমরা কিন্তু একটা অ্যালিনেশন করার চেষ্টা করেছিলেন ব্রেক্ট, যেখানে হলো যে আমরা দেখছি একটা বস্তু কিন্তু সেটা প্রতীকী একটি বস্তু, একটা সিম্বলিক অবজেক্ট। সেই অবজেক্টকে বিভিন্নভাবে ব্যাখ্যার ফলে একটা বাস্তবিক, আমরা যে রিয়েলিস্টিক নাটকগুলোতে দেখি যে একদম রিয়েলিস্টিক সত্যিকারের দরজা, জানলা, চামচ ইত্যাদি ব্যবহার করা হতো, সেখানে কিন্তু একটা অবজেক্ট দিয়ে, একটা বস্তু দিয়ে কিন্তু বিভিন্ন রকম ভূমিকায় তাকে দেখানো হচ্ছে। ফলে অন্যরকম ভাবে আমাদের একটা এক্সপিরিয়েন্স হচ্ছে।
এছাড়া আমরা দেখবো যে রিপ্রেজেন্টেশনাল বা সেট প্রপস এবং কস্টিউম, যেখানে হলো যে এই যে আমরা একটু আগে বললাম না যে অভিনেতারা চরিত্র থেকে বেরিয়ে এসে কখনো অন্য চরিত্রে পারফর্ম করছে, কখনো দেখাচ্ছে, ফলে এটা কি করে সম্ভব হবে, খুব সহজে কি করে সম্ভব হবে, ফলে মিনিমালিস্টিক সেট তো দরকার, ন্যূনতম প্রতীকী রিপ্রেজেন্টেশনাল বা সেট দরকার বা প্রপস দরকার। এক্ষেত্রে আমরা দেখবো যে যদি কোনো একটা অভিনেতা ডাক্তার চরিত্র অভিনয় করেন, সেক্ষেত্রে ডাক্তারের কস্টিউম ইত্যাদির থেকেও একটা ধরো স্টেটোস্কোপ একটা যদি আমি ঘাড়ের মধ্যে বা গলার মধ্যে ঝুলিয়ে দিই, তাহলে কিন্তু একটা ডাক্তারকে রিপ্রেজেন্ট করছে সে, ফলে আমরা বুঝে নিতে পারছি ডাক্তার। তো অভিনেতারা কিন্তু কখনো কখনো চরিত্র হয়ে উঠছে নাটকের মাঝখানে, আমরা দেখবো নাটকের মাঝখানে চরিত্র কখনো কখনো কতক হয়ে উঠছে, আবার কতক থেকে আবার চরিত্রে ফিরে আসছে। কিরকম, অনেকটা অ্যাজ এ ন্যারেটর হিসেবে কিন্তু আমরা তার নাটকে আমরা পাচ্ছি। ধরুন একটা নাটকে বা কোন একটা চরিত্র অভিনয় করছে, কিন্তু পরক্ষণে কিন্তু সে কিন্তু ওই চরিত্র থেকে বেরিয়ে এসে সে একজন ব্যাখ্যাকার বা একজন বর্ণনাকারী হিসেবে কিন্তু চলে আসছেন। এই দেখুন এর ঘটনা কিন্তু এরপরে এই ঘটনাটা ঘটতে চলেছে, এই চরিত্র কিন্তু এরপরে এই সিদ্ধান্ত নেবেন, এরপরে কিন্তু এই দিকে মন নেবেন, মঞ্চে কিন্তু এরপরে একটা দৃশ্য পরিবর্তন হবে এবং দরজার উপাস থেকে কিন্তু চরিত্রটি বেরিয়ে যাবে। এই যে বলে দেওয়া তার মানসিক অবস্থা এবং তার রাজনৈতিক অবস্থা প্রেক্ষাপট গুলোকে সে যখন বর্ণনা করার পর আবার কিন্তু পরক্ষণে কিন্তু সে আবার চরিত্রে ফিরে আসে। ফলে এই যে প্রতিনিয়ত চরিত্র থেকে কথকে এবং কথক থেকে চরিত্রে চলে আসার এই যে এর মাধ্যমে কিন্তু একটা অ্যালিনেশন বা একজন ইউজ অফ ন্যারেটর, হিস্টোরিফিকেশন বা ঐতিহাসিকীকরণের একটা প্রচলন তার থিয়েটার নাটকের মধ্যে আমরা লক্ষ্য করলাম। সেটি হলো যে তার নাটকগুলো যেন বিভিন্ন সময়কালের বিভিন্ন দেশের ঘটনা বা ঐতিহাসিক ঘটনাগুলো তার নাটক বস্তু হয়ে উঠলো এবং সেটি কিন্তু সমসাময়িক অবস্থান, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, সমসাময়িক সামাজিক প্রেক্ষাপটকে রিপ্রেজেন্ট করছে। ফলে বিভিন্ন সময়কালের বিভিন্ন কালের বা বিভিন্ন দেশের ঘটনাই তার নাটকের বস্তু হয়ে উঠছে, প্লট হয়ে উঠছে, কিন্তু সেটাই কিন্তু আমাদের সময়কে বা সমসাময়িক সময়কে কিন্তু ব্যাখ্যা করছে। ফলে হিস্টোরিফিকেশন বা ঐতিহাসিককরণ কিন্তু হচ্ছে এবং সেটি হচ্ছে অনেকটা ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন স্বতন্ত্র দৃশ্য এবং দৃশ্যের সমন্বয়। অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা মন্তাজ, ছোট ছোট দৃশ্যগুলো খুব দ্রুত দ্রুত আসছে, ক্ষুদ্র ক্ষুদ্র দৃশ্যগুলো, খন্ড খন্ড দৃশ্যগুলো, কিন্তু অভিনয় সংক্রান্ত কৌশলগুলোকে কখনোই সেইভাবে আলোচনা করেননি। আমরা দেখতে পাবো যে তিনি কিন্তু অভিনেতার ব্যক্তিগত যে পারফরমেন্স কৌশল বা তার কৃতিত্বকে গুরুত্ব না দিয়ে তিনি কিন্তু মূল লক্ষ্য দিলেন যে নাটকের বিষয় বার্তা কি উদ্দেশ্যে কথা বলছে। তাহলে নাটকটার মূল বক্তব্য কি, নাটকটার বিষয় কি, নাটকটার সামাজিক বা রাজনৈতিক বার্তা কি, তার প্রতি কিন্তু তার গুরুত্ব দিলেন। কখনোই কিন্তু একজন অভিনেতা বা দুজন অভিনেতা বা অভিনেতার অভিনয় কৌশলের ওপর কতটা দক্ষতা বাড়াতে পারেন বা কি করতে পারেন তিনি কিন্তু সেদিকে গুরুত্ব দিলেন না। কারণ তিনি তো বললেন, তিনি তো কখনোই বলছেন না যে তিনি ওই চরিত্র হয়ে উঠছে, তিনি কি বলছেন, তো আমি এই চরিত্রটি সে দেখাচ্ছে, করে দেখাচ্ছে। অভিনেতা কোন চরিত্রকে তার অঙ্গভঙ্গি তার আচরণকে করে দেখাচ্ছে। ফলে আমি একটা খুব একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং কোন অভিনেতা সেটা দেখেছেন এবং সেই অভিনেতা ওই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর চরিত্রটি কিভাবে হেঁটে চলেছে সেটি করে দেখাচ্ছেন। সে বলছে যে দেখুন এই যে অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনাটা ঘটলো, তারপরে এই চরিত্রটা কিভাবে হেঁটে চলে যাচ্ছে আমি করে দেখাচ্ছি। সে তখন কিন্তু ওই যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবার পরে তার যে জেস্চার কিরকম হবে, তার অঙ্গভঙ্গি কি হবে সেটি করে দেখাচ্ছেন। ফলে কিন্তু তার মধ্যে চরিত্রের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে। সেই চরিত্রটিকে প্রতিনিধিত্বমূলক অবস্থান থেকে দেখছেন, যেন রিপ্রেজেন্ট করছেন চরিত্রটিকে, কখনো চরিত্র হয়ে উঠছেন না। এই যে আগের যে স্তানিস্লাভস্কির যে থিওরি, সেখান থেকে বেরিয়ে এসে তিনি কিন্তু একটা অন্য তত্ত্ব বা একটা অন্য থিওরি সৃষ্টি করলেন, যেখানে আমরা দেখলাম যে সবসময় একটা অ্যালিনেশন তৈরি করা বা বিচ্ছিন্নতা তৈরি করা, সবসময় দর্শকের থেকে দর্শককে বোঝানো যে আপনি কিন্তু একটা গল্প দেখছেন, নাটক দেখছেন, কখনোই চরিত্রের মধ্যে ডুবে যাওয়ার ব্যাপার নেই, কখনো ঘটনার মধ্যে ডুবে যাওয়ার ব্যাপার নেই। আবার অভিনেতার যে চরিত্র পারফর্ম করছে সে কখনো চরিত্রের মধ্যে ডুবে যাচ্ছেন না, ঘটনার মধ্যে ডুবে যাচ্ছে না, সে কিন্তু বাইরে থেকে চরিত্রটিকে দেখছেন, তার সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটগুলো দেখছেন এবং সে অনুযায়ী চরিত্র ওই অনুযায়ী যে সামাজিক প্রেক্ষাপটের মধ্যে কিরকম আচরণ করছে সেটা জাস্ট করে দেখাচ্ছেন। এবং এইটা করতে গিয়ে যে এই যে বিভিন্ন কৌশলগুলো আমরা আলোচনা করলাম, আমরা নাটকের ক্ষেত্রে যখন উপস্থাপনা করেছেন তখনও কিন্তু আমরা দেখব যে কোন দৃশ্যের কি নাম,
কোন দৃশ্যের কি মূল বক্তব্য, কোন দৃশ্যের মাধ্যমে কি ঘটতে চলেছে, এটিও কিন্তু অনেক সময় আপনি দেখানো প্ল্যাকার্ড ব্যবহার করে, তার মধ্যে প্ল্যাকার্ড, কোন একটা অভিনেতা ধরুন একটা প্ল্যাকার্ড নিয়ে শুরু করলেন যে এরপরে কিন্তু এই দৃশ্য, এই দৃশ্যের নাম এটা, এই ঘটনা ঘটতে চলেছে, বা এই চরিত্রে এইরকম মানসিক অবস্থান রয়েছে, এইটা কিন্তু একটা প্ল্যাকার্ডের মাধ্যমে দেখানো, যেটা বাস্তববাদী নাটকে আমরা কল্পনাই করতে পারতাম না। তিনি প্ল্যাকার্ড ব্যবহার করছেন, কখনো কখনো স্লাইড শো ব্যবহার করছেন, কখনো ছবি ব্যবহার করছেন, এবং এর উদ্দেশ্যই হচ্ছে মানুষকে নাটকের ঘটনার মধ্যে ডুবে যাওয়ার থেকে রোধ করে তার যে চিন্তা ভাবনা, তার যে বুদ্ধিবৃত্তি, তার যে বুদ্ধিগত দিকগুলোকে জাগিয়ে তোলা এবং একটা প্রতিবাদী দৃষ্টিভঙ্গি দেখা, এবং তার জীবন এবং তার সামাজিক অবস্থানের পরিবর্তনের হাতিয়ার হিসাবে যেন তারা নাটকটা দেখেন এবং ভাবেন। এটাই ছিল ব্রেখটের মূল উদ্দেশ্য। মূলত তার থিয়েটার ছিল ডায়ালেকটিক্যাল থিয়েটার, শিক্ষণ নাটক, লার্নিং প্লে। নাটককে তিনি একটা শিক্ষার বাহন বা মাধ্যম হিসেবে দেখেছিলেন, ফলে এবং সে অনুযায়ী তার অভিনেতাকেও বা সেরকম ভাবে তৈরি করেছিলেন। তার অভিনেতা নির্বাচন বা নাটক রচনা প্রণালীও পৃথক হয়ে উঠেছিল, ফলে তিনি কিন্তু অন্য রকম ভাবে অন্য ধরনের বাস্তববাদী নাটকের পরিবর্তে অন্য ধরনের থিয়েটার শুরু করেছিলেন। ফলে আজকের আলোচনার মধ্যে দিয়ে আমরা ব্রেখটের অভিনয় রীতি এবং তিনি কি কৌশল প্রয়োগ করেছিলেন তার নাটক উপস্থাপনার ক্ষেত্রে, সেগুলো নিয়ে আলোচনা করলাম। আপনারা যারা ভিডিওগুলো দেখছেন, এই বিষয়ে আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে বা মন্তব্য থাকলে অবশ্যই আপনারা করবেন, আমরা সমৃদ্ধ হব। আজকের জন্য আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।